সুপ্রিয় ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঋতু পরিবর্তনের এই সময়, শীতের সময়, করোনাকালীন এই মহামারীর সময় তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। এমনিও শীতের সময় সর্দি কাশি থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে অনেক সতর্কতা অবলম্বন করে চলতে হয়। তোমরা আশা করি তোমরা সবাই সেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আমরা ইতিমধ্যে আমাদের দুইটা অধ্যায় শেষ হয়ে গেছে। প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে, বা সে প্রথম অধ্যায়ের উপরে ক বিভাগের প্রথম অধ্যায়ের উপরে আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি। এরপরে আবার খ বিভাগেরও প্রথম একটা অধ্যায় পড়া হয়ে গেছে, সেটার উপরে আবার পরবর্তী অ্যাসাইনমেন্ট দিব। তো আজকে আমরা ক বিভাগের দ্বিতীয় অধ্যায় পড়ব, সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধাপ। আমরা এটা আজকে পড়া শুরু করব। আমাদের যেহেতু সময়টা চলে যাচ্ছে, করোনাকালীন এই সময়, পরীক্ষা তো এক সময় না এক সময় হবেই, করোনা তো আর সবসময় থাকবে না। তো সেই জন্য পড়ালেখা যাতে আমরা পিছিয়ে না পড়ি, বাসায় বসে পড়াগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো আমরা পড়া শুরু করি। উদ্দেশ্যমুখী ব্যবস্থাপনা পদ্ধতি কতগুলো পরস্পর নির্ভরশীল ও গতিশীল পর্যায়ক্রমিক ধাপের সৃষ্টি। প্রথমত, পরিকল্পনা প্রণয়ন, যা উদ্দেশ্য অর্জনের জন্য করা হয়। দ্বিতীয়ত, গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংগঠনমূলক কাজ। তৃতীয়ত, কর্মের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পরিশেষে উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে পূর্বের স্তরগুলো ফলাফল মূল্যায়ন। পদ্ধতির ধারণা কাঠামোটিতে সিদ্ধান্ত গ্রহণকে একটি মানসিক কার্যকলাপ হিসেবে ব্যবস্থাপনার মূল বিষয়রূপে দেখানো হয়েছে। গৃহ ব্যবস্থাপনার ধাপ বা স্তর। পারিবারিক সম্পদকে সৃজনশীল চিন্তার মাধ্যমে কাজে লাগিয়ে ইস্পিত লক্ষ্যে পৌঁছানো হলো গৃহ ব্যবস্থাপনা। এই গৃহ ব্যবস্থাপনা কতগুলো পর্যায় বা ধাপের সমন্বয়ে গঠিত, যেমন পরিকল্পনা, সংগঠন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। এই ধাপগুলো প্রতিদিনের কাজে সচেতনে বা অবচেতনে আমাদের অনুসরণ করতে হয়। লক্ষ্যকে কেন্দ্র করে নিত্যদিনের কাজের পরিকল্পনা করা হয়। কাজের পরিকল্পনা থেকে আরম্ভ করে নিয়ন্ত্রণ, সংগঠন, মূল্যায়ন ধারাবাহিকভাবে চক্রাকারে চলতে থাকে। তো গৃহ ব্যবস্থাপনা চক্র প্রবাহে আমরা সেখানে কি দেখি, যে লক্ষ্যটাকে অর্জন করার জন্য কি করতে হয়, পরিকল্পনা, সংগঠন, বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন করে কাজ করতে হয় এবং সিদ্ধান্ত গ্রহণটা এখানে একটা মূল হিসাবে কাজ করে। আমরা এখন পরিকল্পনা পড়ব। গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ, সেটা গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো পরিকল্পনা প্রণয়ন। যে কোনো কাজ করতে গেলে তার পূর্বে কাজটি কেন করা হবে, কিভাবে করা হবে, কখন করা হবে ইত্যাদি বিষয় সম্বন্ধে চিন্তা ভাবনা করার নামই হলো পরিকল্পনা। পরিকল্পনাকে অনুসরণ করে পরবর্তী কাজসমূহ অগ্রসর হয়। এক কথায় পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যতের কার্যকলাপের পূর্বাভাস। পরিকল্পনার বৈশিষ্ট্য। পরিকল্পনা থেকে ভবিষ্যৎ কার্যকলাপ সম্পর্কে অনুমান করা যায়। পরিকল্পনা সর্বদা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যের উপর ভিত্তি করে হওয়া বাঞ্ছনীয়। বিলি গোয়েটস বলেছেন, পরিকল্পনা উদ্দেশ্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে। পরিকল্পনা সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ এর প্রতিটি পদক্ষেপের বিশ্লেষণ ও শ্রেণীবিভাগ থাকতে হবে। পরিকল্পনা সহজবোধ্য হতে হবে। জটিল দুর্বোধ্য পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয় না। পরিকল্পনা গতিশীল ও নমনীয় হতে হবে। পরিকল্পনায় ভারসাম্য থাকতে হবে। সম্ভাব্য সম্পদের ব্যবহারের মাধ্যমে নতুন সম্পদ সৃষ্টির সুযোগ থাকতে হবে। পরিকল্পনা রচনার নীতিমালা ও ব্যাপকতা যত সুস্পষ্ট হবে, এটি তত সহজে কার্যকরী হবে। পরিকল্পনা রচনার নীতি। পরিকল্পনা পূর্ব অভিজ্ঞতা ও যুক্তিসঙ্গত কারণের উপর ভিত্তি করে রচিত হতে পারে। কি ঘটেছে, কার দ্বারা ঘটেছে, কতখানি ফল অর্জিত হয়েছে, ভবিষ্যতে কি ঘটবে, কার দ্বারা ঘটবে, কতখানি সুফল পাওয়া যাবে ইত্যাদি বিষয়ে পরিকল্পনা তৈরির সময় মনে রাখতে হবে। এই বিষয়গুলো নির্ধারণ করলে পরিকল্পনা প্রণয়নকারী বিভিন্ন বিকল্প ও তার ফলাফল কি হবে সে সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হয়। এই বিকল্প থেকে বাছাইকরণের পর চূড়ান্ত বিকল্প নির্ধারণ করতে হয়। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সিদ্ধান্ত গ্রহণকারী সব বিকল্পের ফলাফল বিচার করে ভালো মন্দ দিকগুলো বিবেচনা করে স্থির করবে কোনটি বাদ দেওয়া উচিত এবং কোন বিকল্পটি গ্রহণ করা উচিত। পরিবারের বিভিন্ন সদস্যদের মতামত যাচাই করে এবং প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে, কারণ এতে প্রত্যেকের খোলাখুলি মত প্রকাশের অধিকার রয়েছে। বিভিন্ন কার্যকলাপে সফলতা লাভ করতে হলে সদস্যদের দক্ষতা, ক্ষমতা, অভিজ্ঞতা, কাজ করার ইচ্ছা, অনিচ্ছা ইত্যাদি পরিকল্পনায় বিবেচনার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। পরিকল্পনা এমন হতে হবে যেন প্রয়োজন বোধে
পরিবর্তন করা যায়, অর্থাৎ নমনীয় হতে হবে। হঠাৎ করে কোনো জটিল সমস্যা সৃষ্টি হলে তা সমাধান করা উপযোগী পরিবেশ যেন সৃষ্টি করা যায়। গৃহ ব্যবস্থাপনা পরিকল্পনার গুরুত্ব। পরিকল্পনা যে শুধু কর্মে গতিশীলতা আনে তা নয়, এটি বর্ধনশীল প্রক্রিয়াও বটে। পরিকল্পনা ছাড়া কোনো কাজই সুন্দরভাবে সমাপ্ত হয় না। পরিকল্পনা যত সুষ্ঠু হয়, ব্যবস্থাপনা তত উন্নয়ন মানের হয়। পরিকল্পনার গুরুত্ব হলো: 1. পরিকল্পনা সময়, শক্তি, অর্থে সাশ্রয় করে। পরিকল্পনা মিতব্যয়িতা অর্জনে সহায়তা করে। পরিমিত অর্থ ও সময় ব্যয়ে পরিকল্পনা কার্যকর করা যায়, অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। পরিকল্পনা করা থাকলে ঝুঁকি ও অনিশ্চয়তা হ্রাস পায়। পরিকল্পনা লক্ষ্য অর্জনকে সহজ করে দেয়। পরিকল্পনা এমন হতে হবে যেন প্রয়োজনে পরিবর্তন করা যায়। পরিবারের বিভিন্ন সদস্যদের মতামতের উপর এবং তাদের সুবিধা অসুবিধা চিন্তা করে পরিকল্পনা করলে কাজে সফল হওয়া যায়। পরিকল্পনা যত বেশি করা হয়, প্রক্রিয়া তত বেশি গ্রহণ করা যায়। সঠিক সময়ে কাজটি সম্পন্নের জন্য আর্থিক ও শারীরিক মর্যাদা অনুযায়ী পরিকল্পনা করা উচিত। পরিকল্পনা সহজ ও বাস্তবায়নের জন্য কেন এই কাজ করা প্রয়োজন, কে কে এই কাজ করবে এবং কখন, কোথায় ও কিভাবে প্রত্যেকটি কাজ সম্পাদন করা হবে ইত্যাদি বিষয়গুলি পরিকল্পনা গ্রহণের সময় বিবেচনা করতে হবে। তো আমরা গৃহ ব্যবস্থাপনার পড়ছি। ব্যবস্থাপনা এটা কমার্সের ছাত্রীদের জন্য এই অধ্যায়গুলো, এই বিষয়গুলো মনে হয় পড়ানো হয়, কিন্তু আর্টসে পড়ানো হয় কিনা আমি ঠিক জানি না। তো এই বিষয়গুলি শুধু আমাদের পরীক্ষায় পাশের জন্য রাষ্ট্রবিজ্ঞান আছে সেটা না, সেটা পড়তেই হবে, কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে প্রতিটা ক্ষেত্রেই ব্যবস্থাপনা কার্যক্রমটি অত্যন্ত দরকার। সেখানে আমরা যে কোনো কাজ করি না কেন, সেখানে এই ব্যবস্থাপনা কার্যগুলিকে অনুসরণ করেই আমরা চলে আমাদের জীবনটাকে পরিচালনা করে থাকি। তো আমরা আজকে যে পরিকল্পনার কথাটা পড়লাম, দেখলাম, এই পরিকল্পনা অত্যন্ত একটা জরুরি জিনিস। যে কোনো কিছুই পরিকল্পনা ছাড়া করা সম্ভব না। তো এই পরিকল্পনা অত্যন্ত সুন্দরভাবে পড়বা। এরপরে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ বা স্তর এটা। এরপরে আমরা পড়ব গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ বা স্তর, সংগঠন পড়ব। গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ হলো সংগঠন। সাধারণভাবে একাধিক ব্যক্তির সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রণালীকে সংগঠন বলা হয়। পরিবারের বিভিন্ন সদস্যদের করণীয় কাজগুলো সম্পাদনের সাথে পরিকল্পনার সংযোগ সাধন করার নাম সংগঠন, অর্থাৎ কাজ, কর্মী ও কর্ম সম্পাদনের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায় কিভাবে করা হবে তা স্থির করা হয়। সংগঠনের পর্যায়ে পরিবারের বিভিন্ন সম্পদ সম্পর্কে বিশদভাবে খুঁটিনাটি চিন্তা করে কোথায় কি সম্পদ ব্যবহার করা হবে তা স্থির করা হয়ে থাকে। কাজ করতে গেলে কোন কাজ কাকে দিয়ে করানো হবে, কার সে কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে, কিভাবে কাজটি করতে হবে, কি কি সম্পদ ব্যবহার করা হবে ইত্যাদি বিষয় বিবেচনা করা সংগঠনের অন্তর্ভুক্ত। পরিকল্পনা লব্ধ কার্যকলাপকে যুক্তিসঙ্গত বিন্যাস করাকে সংগঠন বলে। বেকারের প্রদত্ত বিভিন্ন পর্যায় থেকে নিকোলাস সংগঠনের 3টি পর্যায় উল্লেখ করেন, যথা: 1. প্রথম পর্যায়ে ব্যক্তি একটি করণীয় কাজের বিভিন্ন অংশের ধারাবাহিক বিন্যাস রচনা করে। 2. দ্বিতীয় পর্যায়ে ব্যক্তি তার বিভিন্ন কাজের ধারা রচনা করে। 3. তৃতীয় পর্যায়ে ব্যক্তি একটি নির্দিষ্ট কাজ বা কাজসমূহ বিভিন্ন ব্যক্তি দ্বারা সম্পন্ন করতে একটি কর্মকাঠামো রচনা করে। এরপরে এই দেখলাম সংগঠন কি, কিভাবে করা হয়, কিভাবে করা উচিত, এই জিনিসগুলো আমরা দেখলাম, পড়লাম। এখন আমরা পড়বো সংগঠনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। বিভিন্ন পরিকল্পিত কাজের সাধন করা হলো সংগঠন, অর্থাৎ করণীয় কাজ নিজে হোক আর অন্যের দ্বারা যেভাবে সম্পন্ন করা হোক না কেন, কিভাবে কাজটি ভালো হবে তার উপায় উদ্ভাবনী হলো সংগঠন। আর যে কোনো প্রতিষ্ঠানের সফলতা অর্জনে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বস্তুত কোনো দলগত প্রচেষ্টা সংগঠন ছাড়া সফলতা অর্জন করতে পারে না। 1. সংগঠনের আলাদা আলাদা বিভিন্ন উপযোগিতা বা শাখা, উপবিভাগ বা শাখা রয়েছে, যেখানে প্রত্যেকের কাজ আলাদা করা থাকে। এতে যে কোনো প্রতিষ্ঠান সফলভাবে উদ্দেশ্য অর্জন করে। 2. সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের অন্তর্গত সকলেই নিজ নিজ অবস্থান, দায়িত্ব, কর্তব্য ইত্যাদি সম্পর্ক জানে। 3. সংগঠনের বিভিন্ন ধরনের শ্রম বিভাজনের ফলে বিশ্লেষীকরণ সম্ভব হয়, এতে দক্ষতা বৃদ্ধি পায় এবং সফলতা অর্জন সহজ হয়। 4. সংগঠন স্তরে বিভিন্ন কর্মী ও অনুসারীগণ নেতার কর্মপ্রবাহের দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়। 5. প্রতিষ্ঠানে শ্রমিক ও কর্মীদের সৃজনশীলতার উন্নয়নের জন্য সংগঠনের প্রয়োজন। 6. জনশক্তি ও প্রতিষ্ঠানের অন্যান্য যাবতীয় উপকরণসমূহের কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আজকে আমরা কি পড়লাম? গৃহ ব্যবস্থাপনা ধাপগুলি পড়লাম। এটা দ্বিতীয় ক বিভাগের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা আমরা শুরু করেছি। সেখানে 2টা ধাপ আজকে আমরা পড়লাম। প্রথমে পড়লাম
পরিকল্পনার বৈশিষ্ট্য, পরিকল্পনার নীতি, গৃহ ব্যবস্থাপনা, পরিকল্পনার গুরুত্ব। এরপরে পড়লাম আমরা সংগঠনের গুরুত্ব প্রয়োজন। তোমরা অবশ্যই বাসায়, যেহেতু প্রচুর সময় হাতে পাচ্ছ, কলেজে আসার হচ্ছে না, তো এই সময়টা কাজে লাগিয়ে সবাই বাসায় সুন্দরভাবে পড়বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আমরা অন্য ক্লাসে এর পরের পড়াগুলো পড়বো। সবাইকে ধন্যবাদ।